চলো আজকে আমার সাথে ঘুরে দেখো বিষ্ণুপুর শহরটাকে। বিষ্ণুপুরে কোথায় থাকবে আর কোথায় খাবে সব ডিটেলস রয়েছে এই একটা ভিডিওতে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি শানু, তোমরা দেখছো দুরন্ত শানু। বিষ্ণুপুর বললেই মাথায় আসে মন্দিরের কথা। বিষ্ণুপুর হলো মন্দিরের শহর, আর আমরা চলেছি আজকে বিষ্ণুপুরের বিখ্যাত সব মন্দিরগুলো ঘুরে দেখতে। সবার আগে একটা অটো ভাড়া করে বেরিয়ে পড়লাম বিষ্ণুপুর ঘুরতে, এবং সবার প্রথমে এসে পৌঁছালাম এই রাসমঞ্চে। রাসমঞ্চে প্রবেশ করতে প্রতিজন 25 টাকা করে লাগে, আর এই টিকিটটা তোমরা সঙ্গে রেখে দিতে পারো, কারণ আরও বেশ কিছু মন্দির আছে যেখানে এই টিকিটটা কাজে লাগবে। বিষ্ণুপুরের এই রাসমঞ্চটি ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি, যার গঠনশৈলী দেখলে তোমরা অবাক হয়ে যাবে। আর এর উপরের ভাগটা, মাথার উপরের ভাগটা পিরামিডের আকারে, এবং প্রত্যেকটা পিলার খুব সুন্দরভাবে কারুকার্য দিয়ে সাজানো। যদিও বা সময়ের সাথে সাথে এর অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও এর প্রত্যেকটা দেওয়াল তোমাদের পুরনো ইতিহাস বলে দেবে। বর্তমানে রাস উৎসবের সময় বিষ্ণুপুরের বিভিন্ন বিখ্যাত মন্দির থেকে তাদের বিগ্রহ এনে এখানেই পুজো করা হয়, এবং পুজোর পর সেটি আবার সেই মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে বর্তমানে এখানে কোনো বিগ্রহ নেই, আর এই রাসমঞ্চটি তৈরি হয়েছিল 1600 খ্রিস্টাব্দে বিষ্ণুপুরের রাজা হাম্বির দ্বারা। তোমরা যদি চাও তো একটা ট্যুরিস্ট গাইডও নিয়ে নিতে পারো। যেটাকে আমরা লোকাল লোক বলে ঝামা, আর উপরটা তো যে স্থাপত্য আপনারা রেখে যাচ্ছে, এরকম স্থাপত্য কিন্তু আমরা সারা ভারতবর্ষ করে পাই না। ওই জন্য ইন্ডিয়া গভর্নমেন্ট 2000 সালে 426 বছর ধরে কিভাবে দাঁড়িয়েছে যেটা আমি বিশ্বাস করবো। এবার আসুন সামনে দিয়ে পুরো দিন দিয়ে আপনাদের এত কিছু আসুন। রাসমঞ্চ থেকে এবার আমরা চলে এলাম মদনমোহন মন্দিরে। মদনমোহন মন্দিরটি মল্লরাজদের দ্বারা নির্মিত। এই মন্দিরটিও রাসমঞ্চের মতো ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি, আর এই মন্দিরের মাথার উপর রয়েছে একটি চূড়া। এছাড়া সারা গায়ে টেরাকোটার কাজ করা রয়েছে, যেটি মন্দিরকে জনপ্রিয় করে তুলেছে। মন্দিরটি সারা গায়ে কৃষ্ণলীলা এবং নানা রকম পৌরাণিক কাহিনী দিয়ে সাজানো রয়েছে। যদিও বা সময়ের সাথে সাথে মন্দিরটির কারুকার্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তবে এই মন্দিরটি মল্লরাজরা তৈরি করেছিল তাদের নগর দেবতা মদনমোহনের উদ্দেশ্যে। এই জন্যই এই মন্দিরটির নাম মদনমোহন মন্দির। আর এই মন্দিরটি তৈরি হয়েছিল 1614 খ্রিস্টাব্দে মল্লরাজ দুর্জন সিংয়ের দ্বারা। প্রত্যেক বছর দোলের পরের দিন মদনমোহন মন্দিরের বিগ্রহ নিয়ে হোলি খেলা হয়ে থাকে, আর এই বিগ্রহ এই মন্দির ছেড়ে অন্য একটি মন্দিরে যায় এবং সেখানে গিয়ে হোলি খেলা হয়। তারপর সারাদিন পর বিকেলে আবারও বিগ্রহ এই মন্দিরে ফিরে আসে। যদিও বা রাসমঞ্চ সহ বিষ্ণুপুরের বিখ্যাত সব মন্দিরগুলি বর্তমানে ভারত সরকারের আন্ডারে রয়েছে। এই মদনমোহন মন্দিরের সামনে বিষ্ণুপুরের বিখ্যাত হাতের কাজ দেখতে পাবে। অনেক দোকান রয়েছে, ছোট্ট ছোট্ট দোকান এবং বড় দোকান, বিভিন্ন হাতের কাজের জিনিস তোমরা পেয়ে যাবে। আর মদনমোহন মন্দিরের সামনে একটা ইদারা তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, সময়ের সাথে সাথে এই ইদারাটা পরিত্যক্ত হয়ে গেছে, আর এখানে মানুষ নোংরা ফেলে ফেলে বেশ কিছুটা বুঝিয়েও দিয়েছে। কিন্তু মল্ল রাজারা এই ইদারাটা তৈরি করেছিল জলের সমস্যা মেটানোর জন্য। এবার এখান থেকে চলে এলাম রাজবাড়ির তোরণের সামনে। হ্যাঁ, রাজবাড়ি তো এখন আর নেই, তবে তার তোরণটা কিন্তু এখনো সরকার যত্ন করে সাজিয়ে রাখার চেষ্টা করছে। যাই হোক, এই তোরণটা কি বিশাল তোমরা দেখতে বুঝতেই পারছো। শত্রুদের হাত থেকে রক্ষার জন্য এই তোরণটি তৈরি। আর এই যে তোরণের নিচে দেখতে পাচ্ছ এই জায়গাগুলোতে দেওয়ালের ভিতরে, এখানে কিন্তু বর্ষা দিয়ে শত্রুকে আক্রমণ করার জন্য তৈরি করা হয়েছিল। আর এই স্থাপত্যটাও কিন্তু খুব সুন্দর কারুকার্য দিয়ে সাজানো, যদিও বা এটিও ল্যাটেরাইট পাথরের তৈরি। অনুমান করা যায় 17 শতাব্দীতে এটি নির্মিত হয়েছিল। রাজবাড়ির তোরণ থেকে আর একটুখানি এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে লালাজির মন্দির। হ্যাঁ, এই মন্দিরটা বর্তমানে সংস্কারের কাজ চলছে। সময়ের সাথে সাথে প্রত্যেকটা মন্দিরেরই অবস্থা বেশ খারাপ হচ্ছে। অনেক কারুকার্য নষ্ট হয়ে গেলেও এখনও মেন স্ট্রাকচারটাকে বাঁচিয়ে রাখা রয়েছে। লালাজির মন্দিরের একেবারে উল্টো দিকে তোমরা দেখতে পাবে মা মিনময়ী মায়ের মন্দির।
এই মন্দিরে বিগ্রহ ছবি তোলা নিষিদ্ধ। আর এই মন্দিরে একটা ছোট্ট কামান রয়েছে যেটা আমি তোমাদের দেখাতে পারছি, কিন্তু মূর্তির ছবি তোলা নিষিদ্ধ, তাই আমি মূর্তির ছবি দেখাতে পারলাম না। মিনময়ী মায়ের মন্দিরের উল্টো দিকে তোমরা যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাধেশ্যামের মন্দির। আর এই মন্দিরে মদনমোহন আসেন হোলি খেলতে। হ্যাঁ, হোলির দিন এখানেই মদনমোহন বিগ্রহ আসে হোলি খেলতে, আর এখানে হোলি খেলার পরও আবারও ফিরে যায় মদনমোহন মন্দিরে। এই মন্দিরটিও ল্যাটারাইট পাথর দ্বারা নির্মিত, অন্যান্য বিষ্ণুপুরের মন্দিরগুলোর মতো। 1758 খ্রিস্টাব্দে মল্লরাজ চৈতন্য সিং এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরের দেওয়ালে তোমরা রামায়ণ এবং মহাভারতের বেশ কিছু অংশ দেখতে পাবে। এছাড়া প্রত্যেকটা মন্দিরের মতো এই মন্দিরের কারুকার্যও অসাধারণ সুন্দর। এই মন্দিরটি তৈরি করেছিল মল্লরাজ বীরসিংহ 1658 খ্রিস্টাব্দে। বিষ্ণুপুর কিন্তু গরমকালে বেশ গরম, তাই আমি বলবো শীতকালে বিষ্ণুপুরটা ঘুরে গেলে তোমরা ভালো করো, কারণ এখনই এই হোলির সময় বিশাল গরম পড়েছে, বুঝতেই পারছো। আর গরমকালে এখানে ঘুরতে বেশ কষ্ট হবে তোমাদের, তাই জন্য শীতকালে বিষ্ণুপুর আসাটা ভালো। আর এই যে দেখতে পাচ্ছি পিলারগুলোতে কারুকার্য কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে সময়ের সাথে সাথে। ল্যাটারাইট পাথরের যে রং সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে। আর এই যে তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এটাই ছিল আগেকার দিনে রাজবাড়ির মেন গেট। হ্যাঁ, এখনকার দিনে আর কিছুই নেই, আর এর ভিতরে শুধুমাত্র জঙ্গল আর নাট মন্দিরটাই অবশেষ রয়েছে। তবে সেখানে এতটাই জঙ্গল আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, তাই এই রাজবাড়িটা আর আমি তোমাদের দেখাতে পাচ্ছি না, আর দেখানোর মতো তেমন কিছু নেই। তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুমঘর। এখানেই বিচারাধীন যেসব মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা থাকতো তাদেরকে এখানেই মারা হতো। বিষ্ণুপুর ঘোরার সাথে সাথে আমি এবার তোমাদের দেখিয়ে দেবো বিষ্ণুপুরে কোথায় তোমরা থাকতে পারবে। তোমাদেরকে আমার বিষ্ণুপুরের হোটেলের যে রুম ভিউ সেটা একবার দেখিয়ে দিই। আমি রয়েছি বিষ্ণুপুরের পান্থনিবাস বাস স্ট্যান্ডের একেবারেই গায়ে, আর এই হোটেলটা 4 জনের জন্য আমাদের একদিনের নিয়েছে 1200 টাকা। এই 4 নম্বর রুমটা আমাদের দেখতে পাচ্ছ, এখানে একটা বেড রয়েছে, এখানে একটা বেড রয়েছে, দুখানা বেড রয়েছে। আর আমরা বাড়ির থেকে চাদরটা তো নিয়ে এসেছি। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ চার্জিং পোর্ট রয়েছে এদিকে, আর এখানে একটা বিশাল বড় আয়না রয়েছে, ড্রেসিং টেবিলে রয়েছে। যাই হোক, মোটামুটি বেশ ভালোই রুমটা দেখতে পাচ্ছ। আর এখানে বসার জন্য 3টে চেয়ার রয়েছে, আর এদিক দিয়ে দেখতে পাচ্ছ জানলা দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসবে, যদিও বা বিষ্ণুপুরে এখন কিন্তু বেশ গরম। আর এই যে হচ্ছে বাথরুম দেখতে পাচ্ছ, বাথরুমটাও কিন্তু বেশ ক্লিন রয়েছে, ওয়েস্টার্ন সিট রয়েছে, কিন্তু উপরে গিজার রয়েছে। এখন গরমকালে গিজারের কি দরকার আমি জানি না। আর এখানে একটা মিরর রয়েছে, এখান দিয়ে বেরিয়ে সামনে দেখতে পাচ্ছ 2-3টে আরও লজ রয়েছে। এবার বেশ কিছুটা রাস্তা পেরিয়ে চলে এলাম জোর বাংলা মন্দিরে। এই মন্দিরে কিন্তু তোমাদের সেই আগে টিকিট কাটা, রাসমঞ্চে টিকিট কাটা যে টিকিটটা সেটা কিন্তু এখানে দেখাতে হবে, তবেই তোমরা প্রবেশ করতে পারবে। অন্যান্য মন্দিরের মতো ল্যাটারাইট পাথর দ্বারা তৈরি এবং অসাধারণ কারুকার্য দ্বারা সজ্জিত। এই মন্দিরে রামায়ণ এবং মহাভারত এবং হিন্দু দেবদেবতার মূর্তি রয়েছে, যেগুলো সময়ের সাথে সাথে বেশ কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হলেও এখনও দেখার অনেক কিছু বাকি রয়েছে। এই মন্দিরটি 1655 খ্রিস্টাব্দে রাজা প্রথম রঘুনাথ সিং তৈরি করেছিলেন। এই মন্দিরের সামনে বেশ কয়েকটা দোকান তোমরা পেয়ে যাবে হাতের কাজের জিনিস। বিষ্ণুপুরের টেরাকোটার বেশ কিছু সুন্দর সুন্দর কাজের জিনিসের সঙ্গে হাতের কাজের জিনিসও তোমরা এখানে পেয়ে যাবে দেখতে। এবার আমরা চলে এসেছি রাধা মাধবের মন্দিরে। রাধা মাধবের এই মন্দির চত্বরটা বেশ বড়, এবং এখানে রাধা মাধবের মন্দিরের সাথে সাথে রয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্টের আর্কিওলজি ডিপার্টমেন্টের একটি অফিসও। এই মন্দিরটি তৈরি করেছিলেন এক মহিলা। 1737 খ্রিস্টাব্দে মল্লরাজ কৃষ্ণ সিং এর স্ত্রী চূড়ামণি দেবী এই মন্দিরটি তৈরি করেছিলেন। মন্দিরটির গায়ে টেরাকোটার কাজের সাথে সাথে রয়েছে বিভিন্ন পশু পাখি এবং পৌরাণিক ঘটনার নিদর্শন। এছাড়া এই মন্দিরটির এরিয়ার মধ্যে আরও একটি মন্দির তোমরা দেখতে পাবে, সেটা হলো কালাচাঁদের মন্দির।
কালাচাঁদের মন্দিরটি তৈরি হয়েছিল 1665 খ্রিস্টাব্দে রঘুনাথ সিংয়ের পৃষ্ঠপোষকতায়। এই মন্দিরের গায়ে মধ্যযুগের ধর্ম সংস্কারক শ্রী চৈতন্যদেবের মূর্তি তোমরা দেখতে পাবে। বিষ্ণুপুরের প্রত্যেকটি বিখ্যাত মন্দিরের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু নাট মঞ্চও দেখতে পাবে, যদিও বা সেগুলোর অবস্থা খুব একটা ভালো নয়। এছাড়া বিষ্ণুপুর ঘোরার পাশাপাশি তোমাদের পেট পুজোটাও সেরে নিতে হবে, আর তার জন্য বিষ্ণুপুরের সেরা শ্রী হোটেলে খেয়ে নিতে পারো। এখানে খাওয়া দাওয়া বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাওয়ার মানও বেশ ভালো, তাই জন্যই এই হোটেলটা আমি রিকমেন্ড করলাম। জোরবাংলোর মন্দির থেকে সোজা চলে গেলাম লালবাদে। অ্যাকচুয়ালি এটা একটা বিরাট বড় জলাশয়। আগেকার দিনে রাজারা এরকম 4টি জলাশয় তৈরি করেছিলেন, তার মধ্যে এই লালবাদের জলই সারা রাজ্যের পানের কাজে ব্যবহার করা হতো এবং তখনকার দিনে এই জল ছিল কাঁচের মতো স্বচ্ছ। এছাড়া আমরা যে অটোটা করে ঘুরছি সেই অটোর নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি বিষ্ণুপুরটা ঘুরে দেখতে চাও অটোতে বা টোটোতে, তাহলে তোমরা প্রতি ঘন্টায় ভাড়া নিতে পারো। প্রতি ঘন্টায় এখানে 200 টাকা করে নেয়, আর তোমরা যদি চুক্তি ভিত্তিতে ঘোরো তাহলে 500 টাকা করে নেবে। মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টায় ঘুরিয়ে দেবে। বিষ্ণুপুরেও যে খুব ধুমধামের সাথে দোল উৎসব পালন হয় সেটা তোমরা এই জোর মন্দিরের প্রাঙ্গণের সামনেই দেখতে পাবে। এখানে কিন্তু কদিন আগে বসন্ত উৎসব পালিত হয়ে গিয়েছে। আর এই জোর মন্দিরটাও কিন্তু যেহেতু 2খানা মন্দির নয়, এখানে 3খানা মন্দির রয়েছে, তাও এটিকে জোর মন্দির হিসেবে আখ্যা করা হয়েছে। এটি তৈরি করেছিলেন মল্লরাজ গোপাল সিং 1726 খ্রিস্টাব্দে। এই দলমাদল কামানটি বিষ্ণুপুরের মল্লরাজাদের তৈরি সব থেকে বড় কামান। আর লোকমুখে শোনা যায় এই কামানটি থেকেই স্বয়ং মদনমোহন বর্গীদের আক্রমণের হাত থেকে রক্ষা করেছিল এই বিষ্ণুপুর শহরকে। সবশেষে চলে এলাম মা ছিন্নমস্তার মন্দিরে। এই মন্দিরের সামনে দেখতে অনেক ডালার দোকান তোমরা পেয়ে যাবে। যদি পুজো দিতে চাও এখান থেকে কিনে পুজো দিয়ে দিতে পারো, তবে মন্দিরের ভিতরে ভিডিও বা ফটো তোলার অনুমতি নেই, তাই জন্য বাইরে থেকেই তোমাদের মন্দিরটা দেখিয়ে দিলাম। আর এই মন্দিরেও ভোগের ব্যবস্থা আছে, তাই তোমরা চাইলে সকাল সকালে সে কুপন কেটে ভোগ পেতে পারো। তো আমার সাথে বিষ্ণুপুর ঘুরতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওতে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।